আমাদের বিরুদ্ধে যে ধরনের মিথ্যা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে বিগত সময়ে, এটা ছিল এক প্রকার আমাদের উপরে জুলুম। বারবার আক্তারকে আমি বলেছি। আক্তারকে আপনি জিজ্ঞেস করেন, কবে থেকে বলেছি? ৭ জুন থেকে আক্তারকে বলেছি। রাজনীতিতে আমি আ কোটি, কোটি টাকার মালিক হওয়ার জন্য আসিনি। গাড়ি-বাড়ি বানানোর জন্য রাজনীতিতে আসিনি। কোনদিনই আমি ধূমপান করিনি। একটা সিগারেট পর্যন্ত খাইনি। আপনাকে শুরুতেই বলেছি, আমার ছাত্র রাজনীতিতে আসাটা পদ-পদবীর উদ্দেশ্যে না। আপনি মন্ত্রী হবেন, একটা মন্ত্রণালয়ের মন্ত্রী। আর আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি হবেন। আপনি গোটা বাংলাদেশের প্রেসিডেন্ট সেক্রেটারি। ফ্রেশ কফি প্রেজেন্টস ইয়থ ম্যান্ডেটে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনাদের সাথে নাগরিক প্রতিদিনে আমি আছি আপনাদের হোস্ট মামুনুর রশিদ, এবং প্রতি এপিসোডের মতো আজকেও আমার সাথে একজন ইয়থ স্টার, ইয়থ আইকন, ইয়থ লিডার রয়েছে। তার কাছে চলে যাব, জানিয়ে দিতে চাই কে আছেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন আবিদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আবিদ ভাই, ওয়েলকাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আবিদ ভাই, আপনার সাথে আমার প্রায়ই বসা হয়, আজকেও বসা হচ্ছে। শুরুতেই একটা ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে শুরু করি। এই যে ফেব্রুয়ারি মাসে বিএনপি ক্ষমতায় আসলো, আ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা এখন সরকারে আছে। সরকারে আসার পর তো ছাত্রদলের উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখল করে ফেলা, কর্তৃত্ব জাহির করা, চাঁদাবাজি শুরু করা। করল না কেন? এগুলো ছিল আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা। বিভিন্ন মিডিয়া দখল করে, বিভিন্ন ধরনের আ পেজ ক্রিয়েট করে, বিভিন্ন ধরনের বট আইডি ক্রিয়েট করে আমাদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে একটা মিথ্যা ন্যারেটিভ দাঁড় করানোর অপচেষ্টা করা হয়েছে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এবং শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে। বাংলাদেশের মানুষ নির্বাচনে ম্যান্ডেটের মধ্য দিয়ে জবাব দিয়েছে যে বাংলাদেশের মানুষ আসলে বিভ্রান্ত হয়নি। দেখেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, কোনোটারই কোনো ভিত্তি নাই। আ গোটা বাংলাদেশব্যাপী যে ২-১টা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে ৫ আগস্ট পরবর্তী সময়ে, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রিক যে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, প্রত্যেকটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এবং ৫ আগস্টের পরে দেখে থাকবেন মোস্ট প্রবাবলি কলাবাগান থানায় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে আমাদের ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ভাই একদিকে অব্যাহতি প্রদান করেছে, আরেকদিকে উনি নিজে বাদী হয়ে মামলা করেছে। এই হিস্ট্রি অন্য কোনো ছাত্র সংগঠন এখনো পর্যন্ত দেখাতে পারবে না। সুতরাং যে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে যেমন ব্যবস্থা নিয়েছি, একই সাথে আমরা আমাদের নীতিতে অটল ছিলাম। কিন্তু ২-১টা বিচ্ছিন্ন ঘটনার সুযোগ নিয়ে আমাদের বিরুদ্ধে যে ধরনের মিথ্যা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে বিগত সময়ে, এটা ছিল এক প্রকার আমাদের উপরে জুলুম। আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলাম। হাসিনা বিরোধী স্লোগান বাংলাদেশের মানুষকে শিখিয়েছি, প্রভাবিত করেছি। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে স্লোগান তোলে। সেখানে আমাদেরকে ৫ আগস্ট পরবর্তী সময় বানিয়ে দেয়া হচ্ছে ছাত্রলীগ যা, ছাত্রদল তা। কারা? যারা বিগত দীর্ঘ সময় ছাত্রলীগের মধ্য থেকে গুপ্ত অবস্থায় ক্যাম্পাসে রাজনীতি করেছে ছাত্রলীগ হয়ে, ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোকে দখলদারিত্ব চালিয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে। তো দেখেন, যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধের আন্দোলনটা করল ডাকসু নির্বাচনের পরে, সবাই কি হিসেবে আবির্ভাব হয়েছে? সব ছাত্র শিবির হিসেবে আবির্ভাব হয়েছে। সাধারণ শিক্ষার্থী থেকে ছাত্র শিবির। ছাত্র শিবির হয়ে গেছে। তাহলে এই যে একটা মানুষকে বিভ্রান্তি করা, বিভ্রান্ত করে ফেলা, মানুষকে ধোঁকায় ফেলা, এটা কি ধোঁকা না এক প্রকার? সুতরাং আমরা আমাদের জায়গা থেকে কখনো মানুষকে ধোঁকা দেই না। বিশ্বাস করবেন, প্রক্টর আমাকে ফোন দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। আমি নির্বাচনের কয়দিন পরেই প্রক্টর ফোন দিয়ে আমাকে বলতেছে, "আবিদ, আ বা বা শিক্ষার্থীরা তো আমাকে ফোন দিচ্ছে যে এরা বিভিন্ন ধরনের বিভ্রান্ত হচ্ছে, তোমরা নাকি হল দখল করবা। একটা স্ট্যাটাস দিয়ে দাও না।" আমি বললাম, "স্যার, এটা কেমন ধরনের কথা? আমি হল দখল করব মানে? এগুলো শিবিরের ন্যারেটিভ। তাহলে আপনি এদের, যদি আপনার কথা বলতে তো আপনি এদের বিরুদ্ধে কথা বলেন। আমাকে স্ট্যাটাস দিয়ে এটা ক্লিয়ার করার কি আছে? আমি তো এটার বিরুদ্ধে রাজনীতি করতে, করতে আজকের এই জায়গাটাতে এসেছি।" এই হচ্ছে পরিস্থিতি। এই প্রসঙ্গে একটু আসি। যেমন ছাত্র সংগঠনগুলা যখন এই ধরনের কাজ করে, তাদের আমরা এর আগের সময় দেখে আসছি বিগত রেজিমে, যে ব্লেমটা কিন্তু নেতৃস্থানীয় মানুষের উপর বেশি পড়ে এবং তাদের আ ছত্রছায়ায় এই কাজগুলা হয়। কিন্তু আমাদের রাকিব ভাই হয়তো কয়েকদিন পরেই প্রেসিডেন্ট হিসেবে বিদায় নিবেন ছাত্রদল থেকে। আপনি তো দীর্ঘদিন তার সাথে কাজ করেছেন। আমরা দেখেছি যে রাকিব ভাইয়ের মধ্যে কিন্তু একটা অন্যরকম মানে জেনারসিটির ব্যাপার আছে। ওইটা নিয়ে একটু বলতে চান? দেখেন, আপনি বিগত গণঅভ্যুত্থান কিংবা আন্দোলন সংগ্রামে আ অন্যান্য ছাত্র সংগঠনের কোনো প্রেসিডেন্টকে দেখাতে পারবেন না, কোনো সেক্রেটারিকে দেখাতে পারবেন না যে যারা সরাসরি শুধু নির্দেশ দিয়ে তাদের দায়িত্ব শেষ করেননি। সরাসরি মাঠে থেকে আহত হয়েছেন, লড়াই করেছেন, শেষ পর্যন্ত বিজয় নিয়ে ঘুরে এসেছেন। আপনি অন্য কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি দেখাতে পারবেন না। কিন্তু আমি এই সেটে বসে অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে আমি এমন একজন প্রেসিডেন্ট পেয়েছি, এমন একজন সেক্রেটারি পেয়েছি, আমার যে প্রেসিডেন্ট, সে যখন হাত উঁচু করে বক্তৃতা রাখে,
এখনো তার হাতের এই জায়গাগুলোতে পুরো অংশ দেখা যায়, গণ-অভ্যুত্থানের চিহ্ন বিরাজমান আছে, গুলির চিহ্ন দেখা যায়। আমার সেক্রেটারি এখনো তার শরীরে গুলি এবং রাবার বুলেটের চিহ্ন বিরাজমান আছে। অন্য কোনো ছাত্র সংগঠন সেটা দেখাতে পারবে? দেখাতে পারবে না। এবং আমার সংগঠনের প্রায় ১৫০ এর অধিক নেতাকর্মী শাহাদাত বরণ করেছে এই গণ-অভ্যুত্থানে। আমরা তো তেমন কোনো ক্রেডিট বাজি করি নাই। আমরা দীর্ঘ সময় ধরে লড়াই করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে। এবং আবার যখন জুলাইয়ে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে, আক্তাররা এই যে আজকে এমপি হয়েছে আক্তার, আমার বন্ধু, মাহফুজ আব্দুল্লাহ, মাহফুজ আলম সাবেক উপদেষ্টা ছিল। এরা তো জানতো। এরা তো এই আশা করি এই টক শো মানে এই পডকাস্টটাও তারা জানবে। আমি তো আক্তারকে বলেছি, "আক্তার, এই আন্দোলনটাকে গণ-অভ্যুত্থানের রূপ দেওয়ার সুযোগ আছে। এটাকে প্রভাবিত করে এক দফার দিকে নিয়ে যাওয়ার সুযোগ আছে।" আক্তার বারবার আক্তারকে আমি বলেছি। আক্তারকে আপনি জিজ্ঞেস করেন। ও কবে থেকে বলেছি? ৭ জুন থেকে আক্তারকে বলেছি। আক্তারকে জিজ্ঞেস করে দেখবেন। আক্তারকে বলছি, "আক্তার, তোমরাও আন্দোলন করো, আমরাও এই আন্দোলনে আসছি। অসহযোগিতা করো না। আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এই আন্দোলনটাকে গণ-অভ্যুত্থানের রূপ দেওয়া সম্ভব।" আপনি আক্তারকে জিজ্ঞেস করেন। ৭ জুন আমরা কথা বলেছি। টেলিফোনে ৭ জুনের পরে ৯ জুন রাজু ভাস্কর্যের প্রোগ্রাম হইলো। ৯ জুনের পর আক্তারের সাথে আমি ফোনে কথা বলেছি যে, "আক্তার, এটাকে এভাবে টেনে নিয়ে যেতে হবে।" আক্তারও বলছে, "ঠিক আছে বন্ধু, আমরা একসাথে অগ্রসর হব।" সহযোগিতা করেছে সে ওই সময়টাতে। তো আজকে আ আমরা তো ওভাবে গণ-অভ্যুত্থানকে বেছি নাই। ৫ আগস্টের পরে এই যে একদিকে যেমন আমরা ৭ জুন থেকে আন্দোলনটাকে এক দফায় ত্বরান্বিত করবার জন্য প্ল্যান করে গেছি। আমি স্ফুলিঙ্গ থেকে দাবানল অভ্যুত্থান রচনা অধ্যায় যে বইটা লিখেছি ২০২৪ সালের ২০ জুলাই, যেটার মোড়ক উন্মোচন করেছেন আজকের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি করে দিয়ে গিয়েছিলেন। আমি সেই বইয়ে ডে 1 থেকে শেষ পর্যন্ত প্রতিটা ঘটনা আমি সাক্ষী হিসেবে আমার সাক্ষ্যটুকু এখানে নিয়ে এসেছি। আপনি একটা বই কখন লিখতে পারবেন? যখন প্রতিটা দিনের হিস্ট্রি আপনার কাছে লিপিবদ্ধ থাকবে। আপনি ১ দিনের হিস্ট্রি, ৫ দিনের হিস্ট্রিতে আপনি বই লিখতে পারবেন না। আপনি দেখেন, পড়েন, অবজারভেশন করেন, রিসার্চ করেন। দেখেন আমাদের অবদান কতটুকু ছিল। সেখানে স্পষ্ট লেখা আছে সবকিছু। শেষ দিন পর্যন্ত। এবং এই গণ-অভ্যুত্থানে যারা উপদেষ্টা হয়েছে, তাদের মাঝে, মাঝে বিতর্কিত ভূমিকাও সেখানে উপস্থাপিত আছে। তাদেরকে বলেন এগুলো নিয়ে জবাব দিতে পারবে না। কারণ আমরা জানি কারা একটা পর্যায়ে এমন অবস্থা হইছে, আমাদেরকে অসহযোগিতা করা হইছে, আমরা যেন আন্দোলনে না যাই। এই পরিস্থিতির মুখোমুখি তো আমাদেরকে হইতে হইছে। জেনারেল স্টুডেন্ট হিসেবে এই আন্দোলনে অংশগ্রহণ করা যতটা সহজ ছিল, একজন ছাত্রদলের কর্মী হিসেবে এই আন্দোলনে অংশগ্রহণ করা ততটাই কঠিন ছিল। একদিকে সরকারের রোষানল, আরেকদিকে অন্যান্য সকল ছাত্র সংগঠন বলে, "আমরা আন্দোলন করতেছি ঠিক আছে, কিন্তু তোমরা এলে আন্দোলনটাকে ট্যাগ দিবে, তোমরা সরে যাও এখান থেকে।" সুতরাং এত কিছু উপেক্ষা করে আন্দোলনে টিকে থেকে বিজয় ছিনিয়ে আনা সত্যিকার অর্থেই এটা ডিফিকাল্ট ছিল আমাদের জন্য। তারপরও কিন্তু আমরা ক্রেডিট বাজি করি নাই যে আমরা এটা করেছি, ওটা করেছি। ৫ আগস্টের পরে আবার আমরা মাঠে ফিরে গিয়েছি। আমাদের সংগঠনকে ওইভাবে পরিচালনা করছি। গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ফিরিয়ে আনবার জন্য। আমরা যেটা জানি যে ছাত্রদলের নতুন কমিটি খুব তাড়াতাড়ি হয়তো দেওয়া হবে, খুব শীঘ্রই। কমিটি নিয়ে আপনার এক্সপেকটেশন কি? এটা ১ম প্রশ্ন। আপনি কমিটিতে আপনাকে কোথায় দেখতে চান বা দেখতে পাচ্ছেন, সম্ভাবনাটা এটা সবাই জানতে চায়। আর ওভারঅল কমিটিতে কি যোগ্যরা মূল্যায়িত হবে কিনা, কি মনে হয় আপনার? দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যারা করেছে বিগত সময়ে, যারা আসবে তারা দুঃসময়ের কর্মী আসবে। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যোগ্য। আমি অসংখ্য আ আমার সহযোদ্ধাকে চিনি যারা তাদের ইউনিভার্সিটি লাইফ শেষ করতে পারেনি। জেল খেটেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নিঃসন্দেহে যোগ্য। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং যেই আসবে, আমি বিশ্বাস করি নেতৃত্বটা টোটালটাই হচ্ছে তকদির, আল্লাহর হাতে। উনি যাকে পছন্দ করে রেখেছেন, উনি যার ভাগ্যে রেখেছেন, তার হাতে নেতৃত্বটা আসবে। কিন্তু প্রত্যেকে প্রত্যেকের জায়গায় যোগ্য। এটাই আমি বিশ্বাস করি। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন আমার জায়গা কোনটা? দেখেন, আমি আ আপনাকে শুরুতেই বলেছি, আমার ছাত্র রাজনীতিতে আসাটা পদবির উদ্দেশ্যে না। একটা গেস্ট রুমে আমি নির্যাতিত হয়েছি, মানসিক নির্যাতনের শিকার হয়েছি। সেখান থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, এই রাজনৈতিক অপসংস্কৃতিকে মূলোৎপাটন করবার জন্য আমার একটা প্ল্যাটফর্ম দরকার।
কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। আমি এগিয়ে এসেছি, আমি সংগঠনকে খুঁজে নিয়েছি, তারপর আমি সংগঠন একে দিনের পর দিন আমি সংগঠনকে ওন করে ধারণ করে আজকের আবির তৈরি হয়েছে। হুম। আমি আবির কিন্তু পারিবারিকভাবে রাজনীতি শিখে আসিনি। আমাকে আজকে যতটুকু দেখছেন টোটালটাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শের ভিত্তিতে আমি তৈরি হয়েছি। যে ছেলেটা ছাত্রলীগের প্রেসিডেন্টের নামটা জানতো না অনার্স ফার্স্ট ইয়ারে, সেই ছেলেটা গোটা বাংলাদেশে রাজনৈতিকভাবে কিছুটা হলেও প্রভাব রাখতে পারতেছে ছাত্র রাজনীতিতে। কোনো পদ ছাড়াই। কোনো আচ্ছা পদ আছে যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা সেন্ট্রালে তো বিশ্ববিদ্যালয়। নাই, ওইটা বললাম আরকি। আচ্ছা, তো এই যে রাজনীতি না জানা ছেলেটা, রাজনীতির না জানা ছেলেটা আজকে রাজনীতি করে যাচ্ছে। গোটা বাংলাদেশ আমি ঘুরে বেরিয়েছি নির্বাচন কেন্দ্রিক, কিংবা বাংলাদেশের আপামর জনতার আমি ভালোবাসা অর্জন করতে পেরেছি। অসংখ্য অগণিত মানুষ ডাকসু নির্বাচনকে ঘিরে আমার জন্য কেঁদেছে, আমাকে দোয়া দিয়েছে, আমাকে ভালোবেসেছে। এই যে জায়গাটা অর্জন করে নিতে পারছি কিভাবে? জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শকে ধারণ করে। কারণ জাতীয়তাবাদী ছাত্রদল ছাড়া তো আমি রাজনীতির কোথাও শিখিনি। তো সুতরাং সংগঠন আমাকে তৈরি করে এ পর্যন্ত নিয়ে এসেছে। সংগঠনের প্রয়োজনে আমি বিগত সময়ে ডাকসু নির্বাচনকে ডিল করেছি, লিড করেছি। পরিস্থিতির প্রয়োজনে সামনেও পরিস্থিতি আমাকে যেখানে নিয়ে যাবে ওই জায়গাটা থেকেই আমি কাজ করতে চাই। তাও মন থেকে একটা স্বপ্ন ইচ্ছা থাকে না যে প্রেসিডেন্ট হতে পারলে ভাল লাগতো, এরকম কোনো ব্যাপার নাই? ওটা নাই, যেহেতু সংগঠনকে ধারণ করে আজকের আবির তৈরি হয়েছি, সেখানে আমাকে সংগঠনকে দেওয়ার অনেক কিছু আছে। অবশ্যই। বিগত ১৭ বছর এই সংগঠনটা একটা নির্যাতনের মধ্য দিয়ে গেছে। সরাসরি সরকারের সকল ধরনের বাহিনী এই সংগঠনটার বিরুদ্ধে স্ট্রিম রোলার চালিয়েছে। এই সংগঠনটাকেই ফ্যাসিস্ট হাসিনা থ্রেট মনে করত, যার ফলশ্রুতিতে এই সংগঠনটাকে কোথাও দাঁড়াতে পর্যন্ত দিতে চায়নি। রক্ত ঝরিয়ে, গুম হয়ে, খুন হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। সুতরাং এই সংগঠনটা গত ১৭ বছরে অনেক হোঁচট খেয়েছে। আমরা রাজপথটাতে লড়াই করে গিয়েছি, আমরা রাজপথে বড় হয়েছি। আমরা হচ্ছে যে আপনার একটা অফিসে বসে যথাযথভাবে অফিস করার মতো পরিস্থিতি আমাদের ছিল না। একটা মিটিং করার মতো পরিস্থিতি আমাদের ছিল না। একটা ছাত্রদল মানে কি একটা ইনস্টিটিউশন। একটা ইনস্টিটিউশনের কি থাকে? একটা ইনস্টিটিউশনের সকল ধরনের সেল থাকে, ন্যারেটিভ সেল, মিডিয়া সেল, রিসার্চ সেল, কালচারাল সেল থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল সেল থেকে শুরু করে নানান ধরনের ধারা থাকে। নানান ধরনের ইনস্টিটিউশনের ভিতরে আরো অনেক ছোট, ছোট ইনস্টিটিউশন থাকে। আমরা ছাত্রদলকে ওই ইনস্টিটিউশনে গত ১৭ বছর কিন্তু দাঁড়া করাতে পারিনি। কারণ আমরা একটা জায়গায় স্থির হয়ে দাঁড়াতেই পারিনি। আমাদের সংগঠনটা দাঁড়িয়েছে শ্রম, ঘাম, রক্ত এবং আপসহীনতার উপরে। এবং এই সংগঠনের আপসহীনতা এবং রক্তের উপরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকেছিল গত ১৭ বছর। সুতরাং এই নির্বাচনের পরে একটা সময় এসেছে, সুযোগ এসেছে। গত ১৭ বছরের যে শূন্যতা ছিল, সেই শূন্যতাটাকে কাটিয়ে ওঠার সুযোগ আমাদের এসেছে। এবং আগামী ১০ বছরের সংগঠনটাকে একটা স্থিতিশীল জায়গাতে নিয়ে আসার হুম। সুবর্ণ সুযোগ আমাদের তৈরি হয়েছে। সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমার জায়গা থেকে যতটুকু এফোর্ট দেওয়া প্রয়োজন, আমি সেটুকু এফোর্ট দিতে চাই। দ্যাটস অল। আপনি আ ছাত্রনেতা হিসেবে যেরকম কানেক্টিভিটি তৈরি করেছেন, সারা বাংলাদেশে ঘুরে স্কুলে গিয়েছেন, কলেজে গিয়েছেন, সাধারণ মানুষের কাছে গিয়েছেন। আপনি কিন্তু মানুষজনের মধ্যে যে টেম্পারমেন্ট বা পার্সপেক্টিভ সেটা বুঝতে পেরেছেন। এবং আপনাকে আমি একটা প্রশ্ন আপনার থেকে জানতে চাই যে এই যে ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির আমরা যাই বলি না কেন, ছাত্র রাজনীতি এটা নিয়ে বাংলাদেশের একদম আপামর সাধারণের মধ্যে একটা কমন মিসকনসেপশন রয়েছে যে না আসলে রাজনীতি তো মেধাবী ছেলেরা করে না। রাজনীতি তারা করে যাদের কোনো মেধা নাই, শুধু স্লোগান দিতে পারে। রাজনীতিতে কোনো ক্যারিয়ার নাই। কিন্তু মেধাবীদের তো আসলে রাজনীতিতে আসা উচিত। আপনার কি মনে হয় যে এইসব ছেলেমেয়েরা ভালো করতে চায় বা ভালো করতে পারে, যাদেরকে আমরা ক্লাসের টপার বলি, তাদেরকে কিভাবে ছাত্র রাজনীতিতে নিয়ে আসা যায়? হোয়াটস ইউর প্ল্যান? দেখেন, ছাত্র রাজনীতিটা নিয়ে বাংলাদেশে একটা নেগেটিভিটি আছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আ যাদেরকে আমরা সমাজে পশ পরিবার হিসেবে জানি, কিংবা আ খুব ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলি হিসেবে জানি, তাদের ছেলেমেয়েদেরকে কিন্তু তারা রাজনীতিতে আসতে দেয় না। হুম, এটা কিন্তু সত্য। সত্য কথা। তো এটা কেন দেয় না? রাজনীতিতে একটা নোংরা প্র্যাকটিস আছে। ছাত্র রাজনীতিতে যে নোংরা প্র্যাকটিসটা বিগত সময়ে দেখা গিয়েছে, আমরা যারা Gen Z, আমরা তো কখনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতিটাই দেখি নাই। সুতরাং আমাদের তো ঘৃণা জন্ম, এটা স্বাভাবিক ব্যাপার।
এই যে অনলাইন নেগেটিভ থেকে শুরু করে সব জায়গায় নেগেটিভগুলো দাঁড়াচ্ছে, টোটালটি হচ্ছে বিগত সময়ে ছাত্রলীগের রাজনীতিটাকে ঘিরে। কিন্তু ছাত্রলীগের যে রাজনীতি, এটা তো ছাত্র রাজনীতি না, এটার বিরুদ্ধেই তো আমরা লড়াই করেছি। আমি যেটা বিশ্বাস করি, মন থেকে ধারণা করি, সেটা হচ্ছে যে ছাত্র রাজনীতিটা হবে শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা, সহশিক্ষা, একটা স্টুডেন্টের রেজাল্ট যদি 3.5 এর নিচে নেমে যায়, অটোমেটিক্যালি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে ভালো, ভালো কোম্পানিগুলোতে এপ্লাই করার যোগ্যতাটাই সে হারায় ফেলে। আপনি খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে জিজ্ঞেস করেন প্রত্যেকটা স্টুডেন্টকে। আমি ১ম দিনই বলি, আপনি ছাত্র রাজনীতি করবেন, কিন্তু আপনি ডিপার্টমেন্টের রেজাল্ট যেন কোনোভাবেই 3.5 এর নিচে না নামে। এই প্রচেষ্টাটা ডে 1 থেকে করে যাবেন। আপনি যেকোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন না কেন, আপনি হতাশায় ভুগবেন না। আপনি যদি বলেন আমার ডিপার্টমেন্ট ভালো না, কিংবা ডিপার্টমেন্টে আমার মন যায় না, সুতরাং আমি বিসিএস দিব। আপনি ফার্স্ট ইয়ার থেকে বিসিএস পড়া শুরু করছেন। ৬ মাস পরেই কিংবা ১ বছর পরেই আবার বিচ্যুত হচ্ছেন, আপনার বিসিএস পড়া ভালো লাগছে না, আবার ডিপার্টমেন্টে ব্যাক করতেছেন। অথচ আপনি ১ বছর কিন্তু শেষ করে ফেলেছেন। হুম। ফার্স্ট ইয়ারে যে ব্যক্তি রেজাল্ট তুলতে পারবে না, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার রেজাল্ট তোলা কঠিন হয়ে যাবে। সুতরাং এই জিনিসগুলো ছেলেমেয়েদেরকে কাউন্সেলিং করাতে হবে। যতদিন পর্যন্ত ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টটাকে গুরুত্ব দেন। এরপরে আপনি সময় পাবেন চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য। আপনি ডিপার্টমেন্টের পাশাপাশি আপনি ডে 1 থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন। আপনি একুলও হারাচ্ছেন, ওকুলও হারাচ্ছেন। সুতরাং এভাবে স্টুডেন্টদেরকে কাউন্সেলিং করে, স্টুডেন্টদের পাশে থেকে, স্টুডেন্টদেরকে মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে পারাটাই ছাত্র রাজনীতির সবচাইতে বড় সফলতা বলে আমি মনে করি। বা আমার স্বপ্ন থাকে একটা সন্তানকে নিয়ে। যখন দেখছি যে একটা ডিজাস্টার, একটা ধ্বংসের ভিতরে ছেলে এখনো দাঁড়িয়ে থাকতে চায়, তো কোন বাবা-মার মন খারাপ হবে না? কোন ভাইয়ের মন খারাপ হবে না? কোন ফ্যামিলি প্রিয় মানুষের মন খারাপ হবে না? যে সে কেন ধ্বংসের জায়গাতে থাকছে? সে কেন বুঝতেছে না, এখান থেকে উঠে আসছে না? কিন্তু আমরা এমন একটা পরিস্থিতি পার করে এসেছি, যে সময়টাতে আমরা শুধু নিজের সাথে লড়াই চালিয়ে গেছি এখানে টিকে থাকবার জন্য। আমরা হুট করে আবিষ্কার হয়ে যাই নাই। পরিস্থিতি আমাদেরকে এই জায়গাতে নিয়ে এসেছে। আমি আবারও বলছি, ছাত্রদলের আদর্শকে ধারণ করে এই রাজনৈতিক পথ চলে আমি আজকের এই জায়গাটাতে আবিদ হয়েছি। বিশ্বাস করেন, ছাত্রদল ছাড়া কিচ্ছু অবশিষ্ট আমার নেই। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে টিভিতে ছাত্র রাজনীতিবিদকে দেখার পরে সে স্বপ্ন দেখবে আমি তার মতো হতে চাই। বাংলাদেশে কি সত্যিকার অর্থে এটা আছে এখন? নাই। কোনো ছাত্র রাজনীতিবিদের মতো কেউ হতে চায়? সন্তান স্বপ্ন দেখে না। কিন্তু আমরা ছাত্র রাজনীতিটাকে ওই লেভেলে নিয়ে যেতে চাই এবং সেটা পারবো ইনশাআল্লাহ। আমি সবসময় বলতাম যে রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতা বাংলাদেশে শূন্যের কোটায় আছে। সেটা ফিরিয়ে আনতে পারে একমাত্র আপসহীন নেতৃত্ব জনাব তারেক রহমান। আমি সবসময় বলেছি এটা। এটা নিয়ে আপনার কাছে অনেক কিছু মনে হতে পারে যে ভাই আপনি মনে হয় তেল দিচ্ছেন, আপনি মনে হয় একটু বাড়িয়ে বলছেন। ওনাকে আমি যতটুকু দেখেছি, এই মানুষটাকে আমি যতটুকু শুনেছি, আমি বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ছাপ উনি রেখে যাবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে তিনি সূচনা করেছেন। সুতরাং তিনি, আমরা চাইতাম যে বাংলাদেশের রাজনীতির পরিবর্তনটা ডিরেক্ট প্রধানমন্ত্রীর জায়গা থেকে হোক। তৃণমূলে সেই পরিবর্তন সম্ভব না। আপনি প্রধানমন্ত্রীর জায়গা যখন পরিবর্তন শুরু হবে, এটার প্রভাব অটোমেটিক্যালি তৃণমূল পর্যন্ত পড়বে। সুতরাং তারেক রহমান যে রাজনীতির সূচনা করেছেন, আমি আপনাকে যে ছাত্র রাজনীতির স্বপ্ন দেখাচ্ছি কিংবা বলছি, কিংবা স্বপ্ন দেখাচ্ছি না, করে যাচ্ছি, মিলছে তো? তাহলে কেন অসম্ভব? আমি ছাত্র রাজনীতিকে একটা জায়গায়, স্টেজে নিয়ে যাব, যেখান থেকে একটা ছেলে-মেয়ে ছাত্র রাজনীতি করাটা গর্ববোধ করবে। আপনাকে নিয়ে আমরা বিভিন্ন সময় নানান রকম ফটোকার্ড, রিউমার দেখি যে আপনি নেশা, নারী বিভিন্ন জিনিসে আসক্ত। এই ব্যাপারগুলো কি সত্যি গুজব নাকি যা রটে তা বটে? কি ভয়াবহ প্রশ্ন ভাই! তুমি এটা কি প্রশ্ন করলা? এটা ডাকসু নির্বাচন থেকে শুরু করে এখনো পর্যন্ত আমি বারবার একটা কথাই বলছি। যারা আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, তারাই আমার নামে বিভিন্ন ধরনের মিথ্যা ফটোকার্ড এবং বানোয়াট ফটোকার্ড বানিয়ে সমাজে আমাকে মিমস হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে গেছে বারংবার। কিন্তু যেটা সত্য না, সেটা কোনো মিথ্যা দিয়ে কোনোদিন এটা প্রতিষ্ঠিত করা যায় না। দেখেন, আজকে নেশা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা হয়, মিথ্যা ফটোকার্ড করা হয়। আমি তো জীবনে একটা সিগারেট টান দিইনি। আমি ধূমপানই করিনি জীবনে। এখনো পর্যন্ত কোনোদিনই আমি ধূমপান করিনি। একটা সিগারেট পর্যন্ত খাইনি।
সে আমাকে এই ধরনের ব্লেম দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা তৃণমূল পর্যন্ত অনেকে বিশ্বাস করে। অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টরা বিশ্বাস করে এই গুজবগুলোকে। কিন্তু অথচ আমি একটা সিগারেটই খাইনি। এখন আমি জানি না এটা নিয়ে আবার ট্রল হয় কিনা যে আমি আ সিগারেট খাই না। এটা নিয়ে আবার ট্রল করে কিনা কেউ আমি জানি না। কিন্তু যেটা সত্য আমি এটাই বললাম যে আমি এগুলোর ধারে কাছেও নাই। অথচ আমাকে নিয়ে কত ধরনের মিথ্যা ভুয়া ফটোকার্ড বানানো হয়েছে। এই যে দিন খামেনির মৃত্যুর পরে আয়াতুল্লাহ আল খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি উনি আমাদের মুসলিম বিশ্বের শ্রদ্ধাভাজন নেতৃত্ব। আ উম উনি ১লা মার্চ ইন্তেকাল করেন। ওদিন রাতে ইন্তেকাল করেন। শাহাদাত বরণ করেন। উনাকে মেরে ফেলা হয়েছে। পরের দিন গুজব রটিয়ে দিল আয়াতুল্লাহ খামেনির চেয়ে আমাদের তারেক রহমান নাকি সাহসী। এই ধরনের একটা ফটোকার্ড গোটা বাংলাদেশের অগণিত মানুষ, লক্ষ, লক্ষ মানুষ, কোটি, কোটি মানুষের কাছে ফটোকার্ড গিয়েছে অসংখ্য পেজ থেকে। অথচ এটার ধারে কাছেও আমি নাই। আমি জানিই না। আমি বলব কখন এই ধরনের কথা। আর এটা বলে কিভাবে? একটা মানুষ এই ধরনের কথা বলতে পারে সুস্থ মস্তিষ্কের মানুষ। অথচ কিছু, কিছু অথেন্টিক মিডিয়া পর্যন্ত এটার দ্বারা বিভ্রান্ত হয়েছে। তো চিন্তা করেন এই হচ্ছে পরিস্থিতি। তো আমাকে নিয়ে প্রচুর পরিমাণে গুজব হয়েছে। চলছে অনবরত। আমি জানি ভবিষ্যতেও চলবে। তবে তরুণ প্রজন্মকে বলতে চাই, দেখেন আমি আমার আর কিছু থাকুক না থাকুক, নৈতিক মূল্যবোধ, মানবিক মানবিকতা এই জায়গাটা যথেষ্ট আছে আমার ভিতরে। আমি এমন কোনো কাজ করব না যেটার দ্বারা সমাজ কষ্ট পেতে পারে, কোনো মানুষ কষ্ট পেতে পারে। আমাকে বিভিন্ন ভাবে উপস্থাপন করা হয়েছে। হয়তোবা আমি আবার ওই নোংরা খেলায় মেতে উঠি নাই আরকি। এখন আপনি আমার বিরুদ্ধে নোংরামি করছেন। এখন আমি আবার আপনার পোরশনের বিরুদ্ধে নোংরামিতে নেমে পড়ব। এটা কালচার হইতে পারে না। সুতরাং একটা পর্যায়ে জবাব না দিতে মনে হচ্ছে যে হ্যাঁ, তৃণমূল পর্যন্ত এগুলো এস্টাবলিশড করে ফেলেছে। এটা আমার উপরে জুলুম হয়েছে। যদি কেউ জুলুম আরো করতে চায় কোনো সমস্যা নেই। কিন্তু নেচার আমার পক্ষে আছে। আবিদ ভাই, আপনি তো জানেন আমার শোতে আমি একটা পর্যায়ে পলিটিক্স থেকে একটু ইউটার্ন নিই। এটা তো আপনার জানাই হুম। আছে। সো এখন একটু ইউটার্ন নিচ্ছি। আমরা জানি ছাত্রনেতারা যখনই আ প্যানেলে ভালো কোনো একটা পজিশন হোল্ড করে পরপরই তারা বিয়ের সুখবর দেয়। তো আশা করছি সামনের যে প্যানেল দেওয়া হবে সেখানে আপনার প্যানেলের সুখবর ঠিক তার পরপরই আমরা আরেকটা সুখবর পাবো। আপনার হাতে এনগেজমেন্ট রিং এর একটা আংটি দেখতে পাচ্ছি। এটা কি আ এনগেজমেন্ট এর রিং? এটা একটু ক্লিয়ার করে দেন। একটু দেখায় দেন সবাইকে আংটিটা। না ভাই এটা এনগেজমেন্ট এর রিং না। এটা আমি এমনিতেই পড়ি। আচ্ছা। সো আপনার সুখবর কবে শুনবো? ইনশাআল্লাহ শুনবেন। ছাত্র রাজনীতি থেকে আ যখন বিদায়ের পালা আসবে তখনই শুনতে পাবেন। তো সেটা তো অনেক বছর। কেমনে হইল এটা? কই অনেক বছর? আচ্ছা। অনেক বছর না হয়তো। কম সময়ের মধ্যেই হবে ইনশাআল্লাহ। শুনতে পাবেন। প্রত্যেকেরই তো একটা পার্সোনাল লাইফ আছে। সুতরাং আমরা তো মানুষ। এটার বাইরে তো আর আমরা না। বিয়ে কি সবাইকে জানায়া করবেন নাকি ১ বছর গোপন রেখে পডকাস্টে এসে প্রকাশ করবেন? না। আমি সবাইকে জানিয়ে করব। কারণ যদি না জানাই তাহলে আ যে আমার সাথে জড়াবে তার উপর তো জুলুম হয় এটা। তো আচ্ছা। জানাবো। ঠিক আছে, আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। সো আ তোমাকেও দাওয়াত দিব। ও তখন জানাবো। অন ক্যামেরা রেকর্ড হয়ে এটা দাওয়াতে যাইতেই হবে। আপনাকে না, শুধু তোমাকে না, এখানে যারা আছে সবাই জানবে। আচ্ছা। আবিদ ভাই, আপনি তো বললেন যে আপনার পলিটিক্যাল ক্যারিয়ারে ফ্যামিলি থেকে সবসময় একটা প্রেশার ছিল। সবাই বলত চলে আসতো। আন্দোলনে যখন গিয়েছেন তখন তো এরকম অনেক মনে হয়েছে যে আজকে মনে হয় আর বাসায় যেতে পারব না। আজকে বোধহয় আর বাড়ি ফিরতে পারব না। যদি সত্যি বাড়িতে না ফিরতে পারতেন সবচাইতে কষ্ট হয়তো বাবা-মাই পেত। এটা তো বলার অপেক্ষা রাখে না। বাবা-মাকে নিয়ে কিছু বলতে চান বা বাবা-মাকে যে কথাটা কখনো কোনোদিন বলতে পারেননি আজকে ক্যামেরার সামনে বলে দেন, বাবা-মা দেখবে এটা? দেখেন আমার আব্বা-আম্মা উম খুব মাটির মানুষ। প্রত্যেকের বাবা-মাই মাটির মানুষ। তো আমার বাবাকে কখনো আমি সমাজের কোনো মানুষ কিংবা কারো সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলতে দেখিনি। খুব নিরীহ একজন মানুষ। খুবই নিরীহ একজন মানুষ। উনি ইংরেজি শিক্ষক ছিলেন এবং হাই স্কুলের বা টিচার ছিলেন। উনাকে দেখলে আপনি কখনোই মনে করতে পারবেন না যে উনি আসলে একজন ইংরেজি শিক্ষক। উনার লেবাস, উনার চলাফেরাটা ওই রকমেরই। আমার মাও একজন ধর্মভীরু মানুষ। সে কখনো তার ৪ সন্তানের বাহিরে দুনিয়া সে কখনোই ঘুরে দেখেনি। তার ইন্টারেস্টই নাই। সে সবসময় তার আমল নিয়ে থাকে। তার ইবাদত বন্দেগী নিয়ে থাকে। তো আমি এমন বাবা-মার সন্তান, আ সবসময় তারা আমাকে দোয়াতেই রাখে এবং এখনো পর্যন্ত টিকে আছে আসলে বাবা-মার দোয়াতেই।
দেখেন একদিন একটা আন্দোলনের কথা যদি আমি বলি, ২৪ সালে যখন ডামি নির্বাচন চলছিল, ডামি নির্বাচনের আয়োজন চলছিল, তখন আ ফকিরাপুলে একটা মিছিল ছিল আমাদের। ওই সময়ের মিছিলগুলা খুব কঠিন ছিল। আ ডিজিএফআই, এনএসআই, পুলিশ, র‍্যাব, বিজিবি, আওয়ামী লীগ সশস্ত্র অবস্থায় প্রত্যেকটা মোড়ে, মোড়ে পাহারারত পরিস্থিতিতে ছিল। আপনি একটা মিছিল ১০ সেকেন্ডের মিছিল করবেন, আপনি ধরা খাওয়া নিশ্চিত। আপনাকে ধরে হয় মেরে ফেলবে, আপনাকে হসপিটালে পাঠাবে, আপনাকে না হলে জেলে নিয়ে যাবে। উপায় ছিল না কোনো কিছুর। তো তখন সময়টাতে একদিন আমি যখন মিছিলে বেরোলাম, আমরা তো ছড়িয়ে ছিটিয়ে থাকতাম। ২৫-৩০ জন ৪০ জন একসাথে যেতাম, গিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতাম। সবাই একদিকে তাকায় থাকতো যে আমরা হাত উঁচু করব, আমরা সবাই নেমে যাব। নেমেই স্লোগান দেওয়া শুরু করব। আমরা সুযোগ খুঁজতাম আমরা কখন মিছিলে নামবো। ১ মিনিট, ২ মিনিট, ৩ মিনিট মিছিল করতাম। এটা কঠিন ছিল। আমাদেরকে নিয়ে অনেক ধরনের মকারিও হইতো যে আমরা ২ মিনিট, ৩ মিনিট মিছিল করি। রাস্তায় দাঁড়ায় থাকতে পারি না। আরে ভাই মেরে ফেলতেছে, গুম করতেছে, খুন করতেছে। তার মাঝেও তো হাসিনাকে স্বৈরাচার বলে রাজপথে মিছিল তুলছি। এবং ওইখানে যারা মিছিল তুলছে তারাই তো স্বৈরাচার শব্দে হাসিনাকে ১৪ তারিখে রাতে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে। তো একদিন যখন আমি গিয়ে দাঁড়ায় রইলাম, রাস্তায় দাঁড়াইলাম। তো ওই সময় ফোন আসলো আমার কাছে। ওই সময়টাতে আমার বাবা-মা পর্তুগালে ছিল। ফোন দিয়ে বলল যে, "তুমি কই?" আমি বললাম, "আমি বাইরে।" বলে যে, "দেখো আজকে রাতে আমি স্বপ্নে ভালো দেখিনি। আমি তোমার ক্ষতি হইছে আমি এটা দেখছি। আ খুব আবেগঘনভাবে, আব্বা কোনোভাবেই তুই আজকে যাইস না, বাসা থেকে বের হইস না। দেখ কোনোভাবেই তুই মিছিলে যাইস না।" আমি ১ মিনিট পরে মিছিলটাতে নামবো। আম্মা ফোন দিয়ে এই কথা বলতেছে। মানসিক পরিস্থিতিটা কোথায় থাকে? তখন আমি আর কথা না শুনে ফোনটা কেটে দিলাম। মানে আপনি কিছু বলেনও নাই? না কিচ্ছু বলিনি। ফোনটা কেটে পকেটে দিলাম। ১ মিনিটের মিছিল হইছে। আল্লাহর নাম লয়ে মিছিলে নামছি, মিছিল করছি। ওইদিন আমাদের পাশ থেকে ২ জন অ্যারেস্ট হইছে। কিন্তু ভাগ্যক্রমে ওই যাত্রায় আমি ওইখান থেকে বেঁচে আসতে পারছি। বাসা থেকে যখন বের হই লিফট পর্যন্ত আব্বা-আম্মা দোয়া পড়তে, পড়তে শরীরে ফু দিতে, দিতে লিফট পর্যন্ত তুলে দেয়। এখনো এই ধরনের ঘটনা ঘটে, প্রায়ই ঘটে। তো বাবা-মার দোয়ার উপরে আসলে টিকে আছি। এখন বাবা-মা সন্তান তো ফেলে দিতে পারে না। নানান ধরনের কথা তাদেরকে সবাই শুনিয়েছে। আমার বড় ভাই ২ জন। তারাও কথা শুনিয়েছে, তারাও শুনবে এটা অবশ্যই। অনেক করেছে তারা আমার জন্য। তারা না করলে তো আমাকে সারভাইভ করা আমার জন্য কঠিন হইতো নিঃসন্দেহে। কারণ আমার বড় ভাই মেজো ভাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আ চাকরির ক্ষেত্রে অনেক ধরনের ঝামেলা হয়। সেই জায়গা থেকে সে আমাকে বাধা প্রদান করেছে। বড় ভাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সেও পর্তুগালে থাকে। সবকিছু মিলিয়ে তাদের সর্বাত্মক সহযোগিতা ছিল বলেই আমি এ পর্যন্ত এসেছি। এখন যে আবিদ ভাইকে সারা বাংলাদেশ চেনে, এখন তারা খুশি না ভাইয়েরা? খুশি, সবাই খুশি। সেই জায়গা থেকে সবাই খুশি। রাজনীতিতে আমি আ কোটি, কোটি টাকার মালিক হওয়ার জন্য আসিনি। গাড়ি-বাড়ি বানানোর জন্য রাজনীতিতে আসিনি। আমি চেয়েছিলাম রাজনীতির মাঠে একটি পজিটিভ পরিবর্তন রাখতে আমি ভূমিকা রাখবো। একটা প্রভাবিত করার একটা জায়গাতে আমি থাকবো। আলহামদুলিল্লাহ সেটা আমি অনেকাংশেই করতে পেরেছি। আ এটাই আমার জীবনের সবচাইতে বড় সফলতা। কি দিয়ে এটা অর্জন করতে পারবেন? দুনিয়ার কোন সম্পদের বিনিময়ে? সুতরাং আর কি চাওয়ার থাকতে পারে আমার? এই সংগঠনের কারণে তো আজকে আমি এটা পেয়েছি। আমি জায়গাটাতে এসেছি। সুযোগ দিয়েছে বলে আমি এখানে রাজনীতি চর্চা করতে পেরেছি। এজন্য জিজ্ঞেস করেন না যে, "আপনি কোথায় যেতে চান? কি পদে যেতে চান?" কি পদ লাগবে আমার? সংগঠন আমি সংগঠনের হয়ে গেছি। আমি তো সংগঠন। আমার আবার কিছু নতুন করে পদের প্রয়োজন। আল্লাহর ফয়সালা সর্বোত্তম। উনি যেখানে রাখেন, উনিই সম্মান দিয়েছেন। উনি যেখানে রাখেন, সেটাকে আমি সম্মানিত বোধ করব সেই জায়গাটা থেকে। চমৎকার! লাস্ট প্রশ্ন। একটু আনপ্রেডিক্টেবল এত সুন্দর উত্তরের পরের প্রশ্নটা। নেক্সট ইলেকশনে কি আমরা আপনাকে এমপি পদপ্রার্থী হিসেবে দেখব কিনা? নেক্সট ইলেকশনে ৫ বছর এখনো অনেক দেরি। গত ১.৫ বছর আগে চিন্তা করিনি আজকের এই জায়গাতে থাকব। আগামী ৫ বছরের চিন্তাটাও আমি এই মুহূর্তে করতে পারছি না। যদি পরিস্থিতি আমাকে ওখানে নিয়ে যায়, আমি যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত। যেকোনো পরিস্থিতি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমার স্বপ্ন ছিল কি রাজনীতিতে আসার পর দেখেন আপনার ভালোবাসার মানুষ থাকতেই পারে, ভালো লাগার মানুষ থাকতেই পারে। কারো আইডিওলজিকে ধারণ করে, কারো ব্যক্তিত্বকে ধারণ করে তো রাজনীতিটা করতে হবে। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমার স্বপ্ন ছিল কি বেগম খালেদা জিয়ার মুক্তি, ফ্যাসিস্ট হাসিনার পতন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখা। আমার রাজনীতির জীবনের স্বপ্ন পূরণ হয়েছে। সাথে, সাথে আমারও অনেক স্বপ্ন পূরণ হয়েছে। আমার পার্সোনাল ইন্টারেস্ট নাই। কোনো পার্সোনাল ইন্টারেস্ট নাই।
পার্টি যেখানে মনে করবে যেখানে আমাকে কাজে লাগাবে, আমি সেই জায়গা থেকে পার্টিকে সার্ভ করার জন্য 24/7 প্রস্তুত আছি। এটাই আমার কথা। সুতরাং আমাকে কোথায় দেখবেন সেটা পরিস্থিতি নির্ভর করবে। পার্টি যদি প্রয়োজন মনে করে জাভিদকে এখানে প্রয়োজন, সেই পার্টির ডিমান্ড অনুযায়ী আমি নিজেকে পরিচালনা করব। আমি নিজে বিশাল কিছু হয়ে যাব এই চিন্তা ভাই আমি করি না। কারণ আজকের সংগঠন না করলে তো আবিদই হইতে পারতাম না, তাই না? এখন আপনার খারাপ লাগতে পারে, হয়তো আপনি বলতে পারেন, ধরেন আমার সেশনের যারা আছে, উপদেষ্টা হয়েছে, আমার বন্ধু উপদেষ্টা হয়েছে, আমার জুনিয়র উপদেষ্টা হয়েছে, আমার বন্ধু সংসদে গিয়েছে, আমার জুনিয়ররা সংসদে গিয়েছে। কারণ আপনি বলতে পারতেন ভাই আপনিও তো এখানে থাকলে হয়তো বা যেতে পারতেন। আমি এটা নিয়ে কখনোই আফসোস করিনি। আমি ছাত্রদল না করলে আবিদই হইতে পারতাম না। বাস্তবতাটা মেনে নিতে হবে। আর ছাত্রদল একটা ইনস্টিটিউশন। আপনি এমপি হবেন, আপনি তো একটা সংসদীয় একটা আসনের এমপি, একটা উপজেলার এমপি। আপনি মন্ত্রী হবেন, একটা মন্ত্রণালয়ের মন্ত্রী। আর আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি হবেন, আপনি গোটা বাংলাদেশের প্রেসিডেন্ট সেক্রেটারি। ছাত্রদল একটা ইনস্টিটিউশন। এই সংগঠন ভিত্তি এতটাই মজবুত এবং এতটাই গোড়া এটার অবস্থান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিগত 17 বছরের সংগঠনের উপরে টিকেছিল। সুতরাং এমপি মন্ত্রী দিয়ে আমার সংগঠনকে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। জাতীয়তাবাদী ছাত্রদল একটা ইনস্টিটিউশন। এত বছর ধাক্কা খেয়েছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এই ধাক্কা খুব সুন্দরভাবে সামলে উঠব এবং বাংলাদেশের ইতিহাসে ছাত্র রাজনীতির সংস্কৃতিতে আমরা দৃষ্টান্ত স্থাপন করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মাইন্ড ব্লোয়িং এন্ডিং ভাই। আমরা কারো জন্য ক্ষতির কারণ হব না, কারোর জন্য না। ইনশাআল্লাহ। সাইন আউট করার আগে আবিদ ভাই আপনাকে একটা লাইন দিয়ে উইশ করে দিই আপনার জন্য এবং আপনার পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য। ছোটবেলায় আমরা একটা কবিতা পড়তাম, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তারেক রহমান ইতিমধ্যে সেটা দেখিয়েছে। আপনিও সেই ছেলেটা হয়ে যান। ইনশাআল্লাহ, যেহেতু ইনশাআল্লাহ। ওনার অনুজ, ওনার অনুসারী, ওনাকে ভালোবাসি, ওনাকে অনুসরণ করি। আমি নির্বাচনের আগে গিয়েছি বিভিন্ন জায়গায়, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইশতেহার, 31 দফা অনেক কথা শুনেছি। কিন্তু এখন অনেক বেশি গর্বের সাথে বলতে পারি, যা বলেছি নেতৃত্বটা বাস্তবায়ন করছে। এটা নিঃসন্দেহে রাজনৈতিক কর্মীর জন্য অনেক গর্বের। ইয়ুথ ম্যান্ডেটে জয়েন করার জন্য অনেক, অনেক থ্যাংক ইউ আবিদ ভাই। সো অডিয়েন্স আপনাদের থেকেও আজকে সাইন আউট করছি। আপনাদের কমেন্ট আমরা দেখছি সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে। আশা করছি আপনাদের জন্য আমাদের এই জার্নি আরো এগিয়ে যাবে। নাগরিক প্রতিদিনের সাথে থাকুন, ইয়ুথ ম্যান্ডেটের সাথে থাকুন। আজকের মতো সাইন আউট করছি।